বিদ্যালয়ে যখন পার্বিক মূল্যায়ন চলবে তখন কি একজন শিক্ষক বা শিক্ষিকার প্রত্যেকটি শিশুকে আলাদা করে সাহায্য করার প্রয়োজন আছে? আপনি যখন ডিএলএড কোর্স করেছিলেন তখন সেখানে এমন কি শিখেছিলেন যেটা আপনি চাকরি পাওয়ার পর শিশুদের পড়াশোনার ক্ষেত্রে প্রয়োগ করবেন বা কাজে লাগাবেন? ছাত্রছাত্রী যখন বিদ্যালয়ে কোনো কারণে দেরি করে আসবে তখন তার সেই দেরি করে আসার প্রবণতা থেকে আপনি তার কোন বিকাশটি ব্যাহত হয়েছে বলে মনে করবেন? অঙ্ক কাকে বলে? সর্বশিক্ষা অভিযান এবং সর্বশিক্ষা মিশন এগুলি কি এক না আলাদা? এই সকল প্রশ্নগুলির উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আমার যে সকল বন্ধুরা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ হতে চলেছে। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলিকে একের পর এক দেখে নিই। প্রত্যেক দিনকার মতো আগে একটু আলোচনা হবে, তারপর সেই প্রশ্নের কংক্রিট যে উত্তরটি সেই উত্তরটিকে আমরা দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, বিদ্যালয়ে যখন মূল্যায়ন চলবে তখন যে সকল শিশুরা সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে না সেখানে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি সেই সকল শিশুদের প্রশ্নের উত্তরগুলিকে বলে দেবেন? এই ধরনের প্রশ্ন যদি আপনাদেরকে করা হয় তখন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কেমন করে দেব? আসুন দেখে নিই। এখন সেই শিশু যে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না তাকে যদি আমি সরাসরি সেই প্রশ্নের উত্তরগুলো বলে দিই তাহলে তার ক্ষেত্রে হয়তো কিছুটা সাহায্য হলো, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই মূল্যায়ন পর্ব চালানো হচ্ছে সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। আমরা এখানে মূল্যায়ন করছি নির্দিষ্ট পাঠ শেষে একটা শিশু তার পাঠ্য বিষয় কতটুকু রপ্ত করতে পেরেছে, তার জন্যই কিন্তু এই অভিক্ষা চলছে। এখন একটি শিশু যে প্রশ্নের উত্তর পারছে না, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি যদি তাকে সেই প্রশ্নের উত্তরটি বলে দিই তাহলে কিন্তু এখানে মূল্যায়ন করার যে নির্দিষ্ট কারণ সেই কারণটি কিন্তু ব্যাহত হবে। তাই একটা শিশু যখন মূল্যায়নকালে কোনো কিছু পারবে না তখন কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার সেখানে সেই প্রশ্নের উত্তর বলে দেওয়া একান্তই উচিত নয়। এখন এখানে একটা বিতর্ক তৈরি হতে পারে, তাহলে একটা শিশু সে কোনো একটা প্রশ্নের উত্তর কি হবে বা সেই প্রশ্নের বিষয়বস্তু কি সেটা বুঝতে পারছে না, তাহলে কি একজন শিক্ষক বা শিক্ষিকা বলে দেবেন না? তার উত্তর হচ্ছে অবশ্যই তিনি বলে দেবেন। তাহলে দেখুন, যখন মূল্যায়ন চলছে তখন কিন্তু আমরা শিশুদেরকে কোনো রকম সাহায্য করব না এমনটাও কিন্তু ঠিক নয়। সে যদি প্রশ্নের উত্তর বুঝতে না পারে তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আবার যখন মূল্যায়ন চলছে আমি সেই শিশুকে সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর বলে দেব সেটাও কিন্তু সঠিক নয়, তাহলে মূল্যায়ন পদ্ধতির যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু ব্যাহত হবে। এই হচ্ছে এই প্রশ্নের মধ্যেকার টুইস্ট। এখন এটাকে মাথায় রেখে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমি কি বলতে পারি? আমি এটা বলতে পারি যে আমি সেই শিশুকে সেই প্রশ্নের সরাসরি উত্তর বলে দেব না, তবে যদি বিশেষ কোনো বাক্য খরচ করে বা বিশেষ কোনো বিষয় তাকে বলে সে ওই প্রশ্নের উত্তর সম্বন্ধে বুঝতে পারে বা তার মধ্যে ধারণার জন্ম নেয় তাহলে আমি সেই অংশটুকু অবশ্যই তাকে বলে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তবে কোনোদিনই মূল উত্তরটি সরাসরি তাকে বলে দেব না, কারণ তাকে মূল উত্তরটি সরাসরি বলে দিলে এখানে এই যে মূল্যায়ন পদ্ধতি বা মূল্যায়নের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু ব্যাহত হবে। আশা করি এই উত্তরটুকু বললে আপনার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ তাকে সরাসরি বলে দেওয়াও হবে না, আবার সে যদি কোনো একটা বিষয় বুঝতে না পারে তাকে একটু ধরিয়ে দেওয়া বা একটি সাহায্য করা হবে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আপনি আপনার মতো করে উত্তরটিকে সাজিয়ে নিন নিজের ভাষায়। আসুন আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্নের যে উত্তর সেটিকে দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন, যে আপনি যখন ডিএলএড কোর্স করেছিলেন তখন এমন কোন কোন বিষয়গুলি শিখেছিলেন যেগুলি আপনি বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পড়াশোনার কাজে লাগাতে পারবেন? এখন দেখুন, পড়াশোনা সবাই করে, কিন্তু আমি খুব ভালো মানের একজন ছাত্র তার মানে এই নয় যে আমি খুব ভালো মানের একজন শিক্ষক নাও হতে পারি। আমি আমার পাঠ্য বিষয়বস্তুগুলো ভালো করে বুঝেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি যেটা বুঝেছি সেটা অন্য কোনো একজনকেও খুব ভালো করে বোঝাতে পারবো। যদি অন্য কোনো একজনকে ভালো করে বোঝানোর যে বিষয় সেখানেই কিন্তু টিচিং স্কিলের প্রয়োজন হয়, যে স্কিলগুলো আমরা কিন্তু এই ডিএলএড করার সময় শিখে থাকি।
তাহলে সেখানে আমরা কোন কোন বিষয়গুলো শিখেছি সেই বিষয়গুলোই কিন্তু আমরা আমাদের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সময় কাজে লাগাবো। এটাই হচ্ছে তার উত্তর। তাহলে সবার আগে আমরা সেখানে যেটা শিখেছিলাম, একটি ক্লাসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেসন প্ল্যান তৈরি করা। এখন দেখুন, লেসন প্ল্যান সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে ডিএড কলেজগুলিতে সেটা শিখতে হয়, তারপর চাকরি পেয়ে গেলে সেগুলোর আর প্রয়োজন হয় না, শুধুমাত্র চক ডাস্টার নিয়ে একটি ক্লাসরুমের মধ্যে চলে গেলেই হয়। এটা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিদ্যালয়ের চিত্র। কিন্তু ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনি লেসন প্ল্যান করা শিখেছেন এবং বিদ্যালয়ে যখন পড়াতে যাবেন তখন নির্দিষ্ট পাঠের জন্য লেসন প্ল্যান তৈরি করে সেটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপর সেই লেসন প্ল্যানটাকে নিয়ে আপনি ক্লাস করবেন। এটাই হচ্ছে নিয়ম। তাহলে নিয়ম যা আছে। এখন ইন্টারভিউ আমরা যে উত্তরটা দেবো সেখানে কিন্তু অবশ্যই বলবো যে লেসন প্ল্যান এমন একটা জিনিস যেটা আমি এই ট্রেনিংয়ের সময় শিখেছি, আমি সেটা ক্লাসরুমে অবশ্যই অ্যাপ্লাই করব। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন মেথডগুলো, অর্থাৎ বিভিন্ন শিখন পদ্ধতিগুলো যেগুলো আমরা শিখে এসেছি এবং শিশুদেরকে সেইগুলো প্রয়োগ করব তাদেরকে আমরা যখন শেখাবো। যেমন আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, তারপরে অভিনয় পদ্ধতি ইত্যাদি অনেক অনেক পদ্ধতি আমরা শিখেছি ট্রেনিং করার সময়। যে পদ্ধতিগুলি আমরা কিন্তু এখন যখন শ্রেণীকক্ষে শিশুদেরকে পড়াতে যাচ্ছি তখন কিন্তু অবশ্যই কাজে লাগাবো। আমরা টিএলএম কেমন করে ব্যবহার করতে হয়, টিএলএম কেমন করে তৈরি করতে হয়, কোথায় কেমন টিএলএমকে প্রয়োগ করতে হয়, সেই সকল বিষয়গুলো কিন্তু ডিএলএড ট্রেনিংয়ের সময় শিখেছিলাম, যেগুলো আমরা এখন যখন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াতে যাব তখন কিন্তু অবশ্যই সেই টিএলএমের যে ধারণা সেইগুলোকে প্রয়োগ করব। আমরা যখন ট্রেনিং করতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের নাচ শেখানো হয়েছিল, গান শেখানো হয়েছিল, কবিতা আবৃত্তি করা শেখানো হয়েছিল ইত্যাদি বিষয়গুলো শেখানো হয়েছিল। এমন হতে পারে যে আমি ট্রেনিং করতে যাওয়ার আগে সেই বিষয়গুলি সম্বন্ধে জানতাম না, তাহলে এখন সেই বিষয়গুলি শিখে এসেছি এবং বিশেষ বিশেষ প্রয়োজনে আমি কিন্তু শ্রেণীকক্ষে সেই বিষয়গুলি ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারবো। তাহলে এগুলোই হচ্ছে সেই বিষয় যেগুলো আমরা ডিএলএড কলেজে শিখে এসেছি এবং আমরা ভবিষ্যতে যখন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হব তখন কিন্তু সেইগুলো কিন্তু অবশ্যই একটি শ্রেণীকক্ষে কাজে লাগাবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর, সেই উত্তরে আমি কি বলতে পারি? আমি এটা বলবো যে আমি এমন অনেক কিছু ডিএলএড কলেজে শিখে এসেছি যেগুলি আমি যখন শিক্ষক বা শিক্ষিকা হব তখন সেই শ্রেণীকক্ষে অবশ্যই কাজে লাগাবো। তার মধ্যে অন্যতম হচ্ছে লেসন প্ল্যান, তার মধ্যে অন্যতম হচ্ছে টিএলএম এর ব্যবহার, তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন মেথডগুলো এবং অবশ্যই সেখানে গান, নাচ, কবিতা আবৃত্তি ইত্যাদি যা কিছু শিখেছি সেই সব বিষয়গুলি আমি প্রাথমিক বিদ্যালয়ে যখন শিশুদেরকে পাঠদান করব তখন সেগুলো অবশ্যই ব্যবহার করতে পারবো। আসুন আমরা এবার 3 নম্বর প্রশ্নটিকে শুনে নিই। 3 নম্বর প্রশ্ন একটু অন্যরকম, তাই মন দিয়ে শুনতে হবে, চিরাচরিত উত্তর কিন্তু নয়। প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে দেরি করে আসে তার সেই দেরি করে আসার প্রবণতা কোন বিকাশকে ব্যাহত করেছে বলে আপনি মনে করেন? দেখুন, চিরাচরিত প্রশ্ন থেকে একটু অন্যরকম প্রশ্ন, যে ছাত্রছাত্রী বিদ্যালয়ে দেরি করে আসে, শুধুমাত্র এইটুকু শুনলেই আমাদের মনে হয় যে হ্যাঁ, আমরা বলবো যে আমি অবশ্যই তাকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেব এবং তাকে বলবো সে যেন আর কোনো দিন দেরি করে না আসে এবং পরবর্তী যদি কোনো একদিন দেরি করে আসে সে আবার, তাহলে তাকে আমি এই করবো ওই করবো ইত্যাদি। তাহলে এই যে উত্তরটি দিচ্ছি সেই উত্তরটি হচ্ছে প্রকৃতপক্ষে যে কোনো একজন ছাত্র বিদ্যালয়ে দেরি করে এসেছে, আপনি একজন শিক্ষক হিসেবে কোন দায়িত্ব পালন করবেন, এটা তার উত্তর হয়ে গেল। কিন্তু আমাকে যে প্রশ্নটি করা হয়েছে সেটি কিন্তু ওই প্রশ্ন নয়। সেই প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে দেরি করে আসার প্রবণতার পিছনে তার কোন বিকাশ ব্যাহত হয়েছে বলে আপনি মনে করছেন। তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে তার মধ্যে সময়ানুবর্তিতার যে জ্ঞান, সেই সময়ানুবর্তিতার জ্ঞান এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে বিকাশ লাভ করেনি, তাই সে সময় মেনটেন করে বিদ্যালয়ে আসার চেষ্টা করছে না। তার মধ্যে নিয়মানুবর্তিতার বিকাশ এখনো ঠিকঠাক হয়নি, তাই সে বিদ্যালয় একটি নিয়মে বাঁধা এবং সেই নিয়মের মধ্যেই একজন ছাত্র বা ছাত্রীকে চলাচল করা উচিত সেই জ্ঞানটা এখনো তার মধ্যে হয়নি।
তাহলে এটাই ছিল এই প্রশ্নের সহজ উত্তর, কিন্তু আমরা সেই প্রশ্নটিকে শেষ পর্যন্ত না শুনেই তার একটি আপাত উত্তর ভেবে নেব। এখানেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর ইন্টারভিউ বোর্ডে ভুল হয়ে যাবে, তাই সেখানে একটু সাবধান থাকতে হবে। আসুন আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নটিকে দেখে নিই। সেই প্রশ্নে যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মেল করবেন না, আমাদের সিট ফুল হয়ে গেছে, কিন্তু আবার জানাচ্ছি নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, যেখানে অলরেডি 36টা ছেলে মেয়ে কিন্তু যোগাযোগ করে ফেলেছে। কাজেই আমাদের কাছে আর 14টি সিট ফাঁকা রয়েছে। আজকালের মধ্যে যোগাযোগ করুন, সামনের সোমবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে, এবং সেই 14 জনের মধ্যে যারা আসতে পারছেন না তাদের জন্য পরবর্তী আবার একটি ক্লাস শুরু করব। কোনো চিন্তা নেই, আমি আছি। বেশ, তাহলে আসুন আমরা 4 নম্বর প্রশ্নটিকে দেখে নিই। আজকে 4 নম্বর প্রশ্ন, অঙ্ক বলতে আপনি কি বোঝেন? দেখুন, অঙ্ক বলতে আমরা অনেকেই বুঝি যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, কিন্তু এক্ষেত্রে অঙ্ক বলতে সেই বিষয়টির কথা কিন্তু বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে অঙ্ক হলো সংখ্যার প্রকাশক প্রতীক, অর্থাৎ সংখ্যাকে যে প্রকাশ করে সেই প্রতীকগুলোই হচ্ছে অঙ্ক। অর্থাৎ সংখ্যা গঠনের জন্য যে প্রতীকগুলো প্রয়োজন হয় সেই প্রতীকগুলোই হচ্ছে অঙ্ক। যেমন আমি 12 লিখতে গেলাম, 12 লেখার জন্য আমার দুটো চিহ্নের প্রয়োজন হলো। একটা চিহ্ন হচ্ছে 1, অন্য আরেকটি চিহ্ন হচ্ছে 2। তাহলে এখানে 1 এবং 2 ওই চিহ্ন দুটিই হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক হচ্ছে বিশেষ কতগুলো চিহ্ন, যে চিহ্নগুলোর সাহায্যে আমরা কোনো একটি সংখ্যার মানকে প্রকাশ করি, তাকেই বলা হচ্ছে অঙ্ক। অঙ্ক বলতে কোনোদিন কিন্তু যোগ, গুণ, ভাগ, শতকরার অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক এসব কিন্তু নয়। অঙ্ক হচ্ছে একটা সংখ্যা প্রকাশের প্রতীক। আশা করি আর কারোর ভুল হবে না। আমরা এবার 5 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু খুব সহজ করে মনে রাখতে হবে। SSA কি? SSA হচ্ছে সর্বশিক্ষা অভিযান। সেটা আবার কি? ভারতবর্ষের প্রত্যেকটা শিশু যাদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে, তাদের জন্য সুনিশ্চিত শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটি হচ্ছে সেই প্রকল্প, যে প্রকল্প 2000 সালে ভারতবর্ষে শুরু হয়েছিল। এখানে বলা হচ্ছে যে শিক্ষাকে অবৈতনিক করতে হবে, অর্থাৎ শিক্ষাকে বিনামূল্যে করে দিতে হবে, এবং শিক্ষাকে সর্বজনীন করতে হবে, অর্থাৎ শিক্ষাকে সবার জন্য করতে হবে। সেটাই হচ্ছে সর্বশিক্ষা অভিযান। অর্থাৎ সর্বশিক্ষা অভিযান হচ্ছে একটা প্রকল্প যেটা 2000 সালে ভারতবর্ষে শুরু করা হয়েছিল। কোন উদ্দেশ্যে? না, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে যাতে তাদের কাছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা পৌঁছে দেওয়া যায়, সেটাই হচ্ছে SSA। এবার এই SSA এর শেষের যে এ আছে তাকে সরিয়ে দিয়ে M করে দিন। তাহলে এখন SSA বা সর্বশিক্ষা অভিযান সেটা পরিবর্তিত হয়ে গেল সর্বশিক্ষা মিশন। সেটি কবে হয়েছিল? সেটি হয়েছিল 2011 সালে। কোথায়? পশ্চিমবঙ্গে। বিষয়টি কি? বিষয়টি আর কিছুই নয়, ওই যে SSA বা সর্বশিক্ষা অভিযান, তার নামটা বদলে গেছিল 2011 সালে। কোথায়? পশ্চিমবঙ্গে। তার নামটি কি রাখা হয়েছিল? SSM, অর্থাৎ সর্বশিক্ষা মিশন। তাহলে সর্বশিক্ষা অভিযান এবং সর্বশিক্ষা মিশন, এই দুটি বিষয়কে সহজ করে মনে রাখার জন্য আপনাকে দুটো সাল মনে রাখতে হবে। একটা হচ্ছে 2000 সাল, একটা হচ্ছে 2011 সাল। বিষয়টা কি? 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। যে প্রকল্পের মূল কথা ছিল এটা, সেটাই হচ্ছে সর্বশিক্ষা অভিযান বা SSA, যেটা 2011 সালে নাম পরিবর্তন করে SSM রূপে পশ্চিমবঙ্গে দেখা দিয়েছিল। অর্থাৎ SSA সর্বশিক্ষা অভিযান আর SSM সর্বশিক্ষা মিশন দুটোই কিন্তু এক। আরেকটি বিশেষ কথা বলে রাখি, যারা যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা নিচের দেওয়া যে মেল আইডি, সেই মেল আইডিতে আপনার ফোন নাম্বারটি মেল করে দেবেন। আমরা আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেব। সেটা আমাদের যে অনলাইন ব্যাচ সেখানে ভর্তি হওয়ার জন্য হতে পারে বা অন্যান্য যে কোনো কারণে হতে পারে। তাহলে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং তার সঙ্গে আপনাদের কাছে যে সকল প্রশ্নগুলি আছে যার উত্তর
আপনি আমার কাছ থেকে পেতে চাইছেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।